সকাল থেকে লেখা বন্ধ হয়ে পড়ে আছে। কি লিখব, কেন লিখব, কাকে নিয়ে লিখব, আর কাদের জন্যই বা লিখব, এসব নানা ধরনের প্রশ্ন মাথাতে অনেক দিন হতেই ঘুরেই যাচ্ছিল। হঠাৎই মনে হলো যে আপনাদের সেই না হারিয়ে যাওয়ার গল্পটাই না হয় শোনাই। সিগারেটে হালকা টান মেরে আর চায়ের কাপে দুটো চুমুক মেরে তাই আজ লিখতে বসলাম। গল্পটা আমার জীবনের প্রথম প্রেমের সম্পর্কে। গল্পের শুরু ধরুন এই 2015 জানুয়ারি মাসের দিকে। তখন মেয়েটি আমার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সম্পর্কে ছিল। সম্পর্কটা কয়েক সপ্তাহ ধরেই চলেছিল, কিন্তু তা প্রত্যাশিতভাবে আর যায়নি। আমার সাথে তার খুব বেশি একটা কথাবার্তা হয়নি। আমি খুবই সামাজিকভাবে অন্তর্মুখী ছিলাম, যাকে ইংলিশে বলে ইন্ট্রোভার্ট। ওই হাই হ্যালো অতটুকুই যা। মাঝে মাঝে যা হোক এইসব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। কত কিছু জিনিস ভুলে যেতে চেয়েও তবুও ভুলে যেতে পারিনি। ও আচ্ছা, আপনাদের সাথে তো চরিত্রদের পরিচয়ই করালাম না। মেয়েটার নাম সুহানা বাসু। আর আমার কাছের ওই যে বন্ধুটা, তার নাম রাহুল পল। সম্পর্কের শুরুটা তাদের বেশ ভালোভাবেই হয়, কিন্তু সময়ের সাথে সাথে রাহুল যেন হঠাৎ কেমন বদলে যায়। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কোথাও দেখা হলে তখন রাহুল সুহানার সাথে বেশ অচেনা ব্যক্তিদের মতো ব্যবহার করত। গ্রাহ্যই করত না, বরঞ্চ সুহানাকে ঠেলে সরিয়ে দিত, যার কারণে মেয়েটির বেশ অপমানিত বোধ করত। ওই সেলফ রেসপেক্টের ব্যাপার আর কি। এটা অনেক মাস পরের কথা, নভেম্বরের শেষের দিকে। আমরা সবাই অনলাইন গ্রুপে চ্যাট করছিলাম। অ্যাংজাইটির কারণে সামনাসামনি কথা না বলতে পারলেও অনলাইন টেক্সটিংয়ে আমি বেশ স্বাচ্ছন্দ্যই করতে পারি। সো দিস ওয়াজ আ গ্রেট ওয়ে ফর মি টু স্টার্ট টকিং টু হার। ধীরে ধীরে যত সময় এগোতে থাকে আমাদের মধ্যে কথাবার্তাও আরও বাড়তে থাকে, আর বাড়তে থাকে আমাদের বন্ধুত্বের গভীরতা। আমি ধীরে ধীরে অনেক কিছুই বুঝতে পারি। আমার বন্ধুটি এই মেয়েটির সম্পর্কে যে ধরনের কথাবার্তা রটায়, মেয়েটি একটুও সেরকম নয়। আমরা আরও বেশি একসাথে ঘোরাফেরা শুরু করি। মেয়েটার সাথে যত বেশি সময় কাটাতে শুরু করি ততই যেন তাকে আমার আপন মনে হয়। আমি তার সাথে যেন নিজেকে অনেকটা কানেক্ট করতে পারতাম, যেটা অন্যদের সাথে আমার মোটেই হতো না। সারাদিন বসে বসে আমি তার দিকে তাকিয়ে শুধু তার কথার মধ্যেই ভেসে থাকতাম। আমাদের সম্পর্ক আরও এগোতে থাকে। মাঝে আমি কিছু কারণে একটু ডিপ্রেসিং ফেজে চলে যাই, আর সেই কারণেই আমি গ্রুপ চ্যাট লিভ করে দিই। হঠাৎ কেমন যেন ভিড়ের মাঝেও একাকিত্ব বোধ হতো। কোনো কিছুতেই আমি শান্তি পেতাম না। এরকম সময়েই সুহানা একদিন হঠাৎ আমাকে প্রাইভেটে মেসেজ করে। তার সাথে কথাবার্তা বলে বেশ অনেকটাই স্বস্তি বোধ করি। এখনও অবধি সে সময়কার বলা অনেক কথাই আমার বেশ মনে আছে। I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is. পরের ঘটনাটা রাহুলের বার্থডে পার্টি। সবাই বেশ বসে মজা করছিল আর নাচানাচি করছিল। আমি আমার মতো একটা কোনায় বসে চুপচাপ সবাইকে দেখেই যাচ্ছিলাম, বিশেষ করে সুহানাকে। পার্টির মাঝে রাহুল মদ্যপ অবস্থায় সুহানার সাথে যে ব্যবহারটা করেছিল তা আমার মোটেই ভালো লাগেনি। সো আই এন্ডেড আপ ড্রিঙ্কিং হেভিলি দ্যাট নাইট।
যার কারণে আমার সে রাত্রের ঘটনা অতটাও আর মনে নেই। সেদিন পার্টিতে আমার হাবভাব দেখে অনেকেই অনেক কিছু মনে করেছিল। তো একদিন হঠাৎ করেই রাহুল আমাকে জিজ্ঞেস করে যে আমি সুহানাকে পছন্দ করি কিনা। সেদিন রাহুলের কাছে সত্যি কথাটা বলতে চেয়েও পুরোপুরিভাবে সব কিছু আমি তাকে বলতে পারিনি। আমি তাকে উত্তর দিয়েছিলাম যে তার প্রশ্নের জবাব আমারও ঠিকঠাক জানা নেই। আমি নিজেও বা শিওর ছিলাম না যে 5 ফুট 10 আর সোশ্যালি অকওয়ার্ড একটা ছেলেকে মেয়েটা পছন্দ করবে কিনা। তবুও একদিন অনেক কষ্টে সাহস জুগিয়ে ভাবি যে সুহানাকে টেক্সট করে সব কিছু বলেই দেব। 2-3 বার টাইপ করেও মেসেজটা ক্লিয়ার করে দিই, কিন্তু শেষমেশ আর টেক্সট করা হয়নি। একদিন নদীর পাড়ে একা বসে বসে ফাইনাল ডিসিশনটা নিয়েই ফেলি যে সুহানাকে আমি সব কিছু জানিয়ে দেব। বিকেলে যখন সুহানার সাথে ঘুরতে বেরোই তখন তার হাত ধরে নিজের মনের কথাটা আমি তাকে জানিয়ে ফেলি। সে সময় সুহানার দিকে দেখে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি তার থেকে কোনো উত্তর পাইনি। আর আমার একটা ভয় ছিল যে আমি যাতে তাকে আমার জীবন থেকে হারিয়ে না ফেলি। কিন্তু ভাগ্যবশত সেরকম হয়নি। সুহানা আর আমি বেশ ভালোভাবেই রিলেশনে ছিলাম। আমার এখনও সেদিনের কথা মনে পড়ে যেদিন আমি প্রথমবারের জন্য সুহানার হাত ধরেছিলাম, কিছুটা ভয়ে ভয়ে একটু ইতস্তত ভাব করে, যা দেখে সুহানা বেশ মজাই পেয়েছিল আর হেসেও ছিল। অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ বেশে আছে, ডুবে গেছে আসা যাওয়া, একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুঁড়ি ফোটে ঝরে যাবে বলে, তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি এখন প্রায় 5 বছর পেরিয়ে তোমাকে হারিয়ে একাকিত্বের মধ্যে এটা লিখতে বসেছি। তোমার হসপিটালে অ্যাডমিট হওয়ার পর থেকে আমি খুবই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। আরও অনেক কিছুই ঘটে আমাদের মধ্যে, আরও অনেক কিছুই লেখা বাকি আছে। তবে গল্পটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, বেশ টানা হয়ে গেছে অনেকটা। যারা এতক্ষণ গল্পটা বসে বসে শুনলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার যদি সময় হয় তাহলে আবার না হয় শোনাবো গল্পটা। আজ তবে চলি। ইতি চন্দ্রশেখর সেন। প্রিয়তমা। তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা।